বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই বা ফেসবুকটা খুললেই একটা বিষয় আমি কম বেশি লক্ষ্য করেছি। সেই বিষয়টা কি না, একদিকে যখন কুর্মী জাতির মানুষেরা, কুর্মী সমাজের মানুষেরা তাদের এসটির দাবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট বা মন্তব্য করে চলেছে, তখন অপরপক্ষে বেশ কিছু সমাজের গণ্যমান্য এবং মহান ব্যক্তি রয়েছে যারা কি করেছে না, কুর্মীদের এসটির দাবির তীব্র বিরোধিতা করেছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে হোক বা বিভিন্ন কমেন্ট করে হোক, যা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ, বিভিন্নভাবে তারা কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো এইখানেই যে কী কারণে তারা কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে। এর পেছনে তাদের সবচেয়ে বড় যে যুক্তিটা রয়েছে, সেই যুক্তিটা কি না, কুর্মীরা নাকি এক সময় সাঁওতাল, হো, মুন্ডা, ওরাওদের মতনই আদিবাসী ছিল। মানে তারাও স্বীকার করছে যে কুর্মীরা এক সময় সাঁওতাল, হো, মুন্ডাদের মতো আদিবাসী ছিল, কিন্তু তারা পরবর্তী সময়ে নিজেদের দোষে তারা এসটি বা শিডিউল্ড ট্রাইব তালিকা থেকে বাদ পড়ে যায়। কেন বাদ পড়ে যায় না, কুর্মীরা আন্দোলন করেছিল। কী জন্য আন্দোলন করেছিল? তাদের দাবি যে কুর্মীরা নাকি এক সময় দাবি করেছিল তারা উঁচু জাতি, তারা নিচু জাত লয়, তারা উঁচু জাত, তারা ক্ষত্রিয়, এবং তাদেরকে যাতে শিডিউল্ড ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করা না হয় সেই জন্যই নাকি কুর্মীরা আন্দোলন করেছিল। কুর্মীদেরকে যাতে ক্ষত্রিয় বলা হয়, কুর্মীদেরকে ক্ষত্রিয় করা হয়, সেই জন্যই নাকি কুর্মীরা আন্দোলন করেছিল। আর সেই কারণেই কুর্মীরাকে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট বা শিডিউল্ড ট্রাইবদের যে তালিকা রয়েছে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। অতএব বর্তমানে কুর্মীরা যে এসটির দাবি নিয়ে আন্দোলন করছে, তাইলে কুর্মীরা কি বটে না, এক ধরনের সুবিধাবাদী জাতি। তখন দেখিল ক্ষত্রিয় হইলে সুবিধা পাবো, ওই জন্য তখন সেই সুবিধাটা পাওয়ার জন্য আন্দোলন করেছিল। আর এখন দেখছে যে এসটিরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তাই তারা এখন এসটি হওয়ার জন্যে আন্দোলন করেছে। তাই তাদের দাবি যে কুর্মীরা সুবিধাবাদী। তো এখানে সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল, তাই সত্যিরে কি ক্ষত্রিয়করণের আন্দোলনের জন্যেই কুর্মীরাকে এসটি বা শিডিউল্ড ট্রাইব তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা আশা করি কম বেশি সকলের মনে ঘোরাঘুরি করছে যে সত্যিরে কি তাইলে ক্ষত্রিয় হওয়ার জন্য কুর্মীরা আন্দোলন করেছিল বলেই কি কুর্মীরাকে এসটি বা শিডিউল্ড ট্রাইব তালিকা থেকে বাদ দেওয়া হয়? এবং আরও একটা বড় বিষয় যে সেই সময় শুধু কি কুর্মীরাই ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল? বলো না ভালা, যে ভাইরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল তারা তাদের জাতি বা সমাজ নিয়ে কিছু জানে? তারা আদৌ কি ইতিহাস পড়েছে? তারা যদি তাদের ইতিহাসটা পড়তো তাহলে তারা হয়তো কুর্মীদের ভিডিওতে বা কুর্মীদের কমেন্টে বা কুর্মীদের পোস্টে এই ধরনের মন্তব্য কিন্তু তারা করতো নাই। সেই সময় কি শুধুমাত্র কুর্মীরাই ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল? অন্য কোনো জাতি গোষ্ঠী বা সম্প্রদায় কি করে নাই? তো সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে ইয়ারা কতটা সত্য কথা বলছি, এদের কথার মধ্যে কতটা যুক্তিযুক্ত আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু পুরাপুরি তথ্যভিত্তিক ভিডিও হবে, মানে কোনো কাল্পনিক লয়। নাই তো এখন এই ভিডিও পোস্ট করার পরেই সকলে কমেন্টে লিখতে শুরু করে দিবে যে ই বাবু আরও কোন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে রে বাপ, ই নিজেকে আরও বিদ্যাসাগর মনে করছে। বিভিন্ন ধরনের পোস্টে কমেন্ট করার লোকের তো অভাব নাই, বিভিন্ন ধরনের মন্তব্য লোক করবে কি, এটা আমি আগে ভাগেই জানি। তো তাই বলে রাখি, তো সোর্সটা তোমাদেরকে দিয়ে রাখি আগে, তারপরে ভিডিওর মূল আলোচনায় আসছি। তো আজকে মূলত সমস্ত কিছু তথ্য যে বইটা থেকে লিয়া হবে, সেই বইটার নাম হচ্ছে বৃহৎ ছোটনাগপুরকে আদি বুনিয়াদি। বইটার নাম কি? বৃহৎ ছোটনাগপুরকে আদি বুনিয়াদি, এবং বইটার লেখক হলেন সুনীল কুমার মাহাতো। তো এখন অনেক ভাই আছে, দাদা আছে যারা কমেন্টে লিখবে এই বইটা তোরে বাবা মাহাতোরা লিখেছে। তো বলে রাখি, এই বইটা মাহাতোরা লিখলেও এই বইটার মধ্যে দেওয়া ইনফরমেশন কিন্তু একেবারে সত্য, মানে ডেট থেকে শুরু করে সাল কখন কি হয়েছিল সেই সমস্ত কিছুই কিন্তু এই বইতে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো পুরোপুরিটাই চর্চা করা যাক। তো প্রথমেই বলে রাখি, এই বইটাই 11 নাম্বার যে অধ্যায় রয়েছে, 11 নাম্বার অধ্যায়ের 44 থেকে 52 নাম্বার পৃষ্ঠাতে, অর্থাৎ 44 থেকে 52 নাম্বার এই 7-8টা পৃষ্ঠাতে কিন্তু একটা টপিক বা একটা বিষয় নিয়ে চর্চা করা হয়েছে। সেটা কি না, ছোটনাগপুরের আদিবাসীদের ক্ষত্রিয়করণের একটা চাল বা ষড়যন্ত্র, এবং সেই চাল বা ষড়যন্ত্রে কারা কারা পা দিয়েছিল।
তো যারা বিশেষ করে কুর্মী সমাজ নিয়ে মন্তব্য করছে, তো আগে বলি কুর্মীদের এই কথাটা বলি, তারপরে বাকিলার কথায় আসবো। তো প্রথমেই বলে রাখি যে তখনকার সময় একটা সংগঠন ছিল, সেই সংগঠনটার নাম ছিল অল ইন্ডিয়া ক্ষত্রিয় অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া ক্ষত্রিয় অ্যাসোসিয়েশন। তো এই সংগঠনটা মূলত উত্তর ভারতের কুর্মীদেরকে নিয়েই এই সংগঠনটা তৈরি হয়েছিল। সবাই জানো যে আমাদের ছোটনাগপুরে যেমন কুর্মী সমাজের মানুষের বসবাস, সেই রকম কিন্তু উত্তর ভারতে কিন্তু এক ধরনের কুর্মী জাতি রয়েছে, এক ধরনের কিন্তু কুর্মী জাতি রয়েছে। এবং তৎকালীন সময়ে এই অল ইন্ডিয়া ক্ষত্রিয় অ্যাসোসিয়েশনের নেতৃত্বেই, অর্থাৎ এই সংগঠনের ব্যানারের নিচেই তৎকালীন বিহারের মুজফ্ফরপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা বিরাট বড় মহাসম্মেলন হয়েছিল। এই সম্মেলন থেকে একটা বড় বার্তা বা মেসেজ দেওয়া হয়েছিল তৎকালীন সরকারকে, ব্রিটিশ সরকারকে। সেই বার্তা বা মেসেজটা কী ছিল না, কুর্মীরা ক্ষত্রিয়, কুর্মীরা কী বটে, ক্ষত্রিয়। এবং বিশেষ করে দেখা যায় এই মহাসম্মেলনে সবচেয়ে বেশি যে জায়গার কুর্মীরা অংশগ্রহণ করেছিল সেটা ছিল বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকার। এবং হাতে গোনা কয়েকজন কুর্মী সমাজের মানুষ আমাদের ছোটনাগপুরের, উড়িষ্যা, মানভূম, এই সমস্ত এলাকার হাতে গোনা কয়েকজন কুর্মী সমাজের মানুষ কিন্তু এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেখানে তারা পৈতা পড়ে, সেখানে পৈতা পড়ে। তাহলে কুর্মী সমাজের মানুষের মধ্যে কিছু মানুষ ছিল যারা তৎকালীন সময়ে পৈতা পড়ে। তো এই কথাটা একেবারে বাস্তব সত্য। হ্যাঁ, এবং সেই বছরেই 1929 সালে একটা সম্মেলন হয়, সেই সম্মেলনটা হয়েছিল মানভূমে। বিশেষ করে দেখবে যারা কুর্মীদের এসটির দাবি নিয়ে বিরোধিতা করেছে তারা কিন্তু এই সম্মেলনটা চর্চা করবে কেই। এবং এই 1929 সালের সম্মেলন থেকেই একটা বার্তা দেওয়া হয় কুর্মী জাতির উদ্দেশ্যে যে মদ মুরগি মাংস ছাড়ো, বাহুন দিয়ে বিহা করো। কি না, মদ মুরগি মাংস ছাড়ো, বাহুন দিয়ে বিহা করো। 1929 সালে এই যে সম্মেলন হয়েছিল কুর্মীদেরকে ক্ষত্রিয় করার, সেই সম্মেলনটা আয়োজিত হয়েছিল পুরুলিয়া টাউন থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে ঘাগরজুড়ি বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু এই সম্মেলনটার আয়োজন করা হয়েছিল। এবং সেই সম্মেলনের মূলে যিনি ছিলেন বা যিনি পুরোহিত্য করেছিলেন, উনি কিন্তু ছিলেন কাশীপুরের পঞ্চকোটের মহারাজা জ্যোতির্প্রসাদ সিংদেব। জ্যোতির্প্রসাদ সিংদেব কিন্তু এই বিরাট যে সম্মেলন, সেই সম্মেলনের পরিচালনার মূলে ছিলেন। এবং সেখানে বলা হয় প্রায় 50 থেকে 60 জন, অর্থাৎ লক্ষ লক্ষ কুর্মী সমাজের মানুষের মধ্যে মাত্র 50 থেকে 60 জন কী করে না পৈতা পড়ে এবং তারা ক্ষত্রিয় হওয়ার যে আন্দোলন, সেই আন্দোলন তারা শুরু করে। অর্থাৎ কুর্মীরা ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন, সেই আন্দোলন শুরু করে। এবং এই অল ইন্ডিয়া কুর্মী ক্ষত্রিয় অ্যাসোসিয়েশন পরবর্তী সময়ে ভারত সরকারকে চিঠি লিখে এই কুর্মীরাকে শুধু কুর্মী না লিখে কুর্মী ক্ষত্রিয় লেখা হোক 1931 সালের জনগণনায়। তাই নাকি এই ছোটনাগপুরের কুর্মী সমাজের মানুষকে এসটি বা শিডিউল্ড ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করা হয় নাই, যেহেতু তারা দাবি করেছিল যে কুর্মীরা ক্ষত্রিয়, তাই নাকি ভারত সরকার কুর্মীরাকে এসটি বা শিডিউল্ড ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করে নাই। তো বলে রাখি বন্ধুগণ, এই যে কুর্মীরাকে ক্ষত্রিয় লেখার যে কথা বা প্রবাদটা, এটা মূলত উত্তর ভারতের কুর্মীর ক্ষেত্রেই। কারণ ছোটনাগপুরের খুবই কম সংখ্যক মানুষ কিন্তু পৈতা পড়েছিল। কম সংখ্যক বললেও ভুল হবে, মাত্র কয়েকজন কিন্তু পৈতা ধারণ করেছিল, হাতে গোনা। তো একদিকে যখন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে চর্চা অনেকেই করে নাই, সেই বিষয়টা কি না, একদিকে যখন দেখা যায় মানভূমে 1929 সালে কুর্মী সমাজের মানুষেরা পৈতা পড়ার ডাক দেয় কাশীপুরের পঞ্চকোটের মহারাজা জ্যোতির্প্রসাদ সিংদেবের নেতৃত্বে, এবং তারা মদ মুরগি মাংস ছাড়ার ডাক দেয় এবং বাহুন দিয়ে বিহা করার ডাক দেয়। ইয়ার ঠিক বিপরীতে তৎকালীন যারা ছোটনাগপুরের আদিবাসী কুর্মী সমাজ, অর্থাৎ যারা এই এলাকার মানে বলতে গেলে যারা সমাজদরদী সমাজপ্রেমী যারা মানুষ ছিলেন, তারা কিন্তু এটা তীব্র বিরোধিতা করেছিলেন। মানে তৎকালীন সময়ে এটা একটা বিরাট বড় ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনা নিয়ে কিন্তু যারা কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করেছে, তারা কিন্তু এই ঘটনাটা নিয়ে কোনোদিনই চর্চা করে নাই। একদিকে যেমন ঘাগরজুড়িতে
বেশ কিছু কুর্মী সমাজের মানুষদের একত্রিত করে একদিকে যেমন কুর্মীদের পৈতা পড়াও আন্দোলন শুরু করে, ঠিক সেই সময় তার বিপরীতে পুরুলিয়া টাউন থেকে 10-15 কিলোমিটার দূরেই লিপাইনা মোড়ে কিন্তু কুর্মী সমাজের একটা বিরাট বড় সম্মেলন হয়। এবং সেই সম্মেলনটার মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল জানো? যে কুর্মীরা ক্ষত্রিয় লয়, কিন্তু কুর্মীরা ক্ষত্রিয় লয় এবং পৈতা পড়াও তাদের লয়। এটা অন্য লোকের কালচার, এটা অন্য লোকের সংস্কৃতি, এটা অন্য জাতির সংস্কৃতি, এবং তারা পৈতা ফেঁকো আন্দোলনের ডাক দেয়। এবং সেই আন্দোলন বা সেই ডাকও কিন্তু শত শত হাজার হাজার কুর্মী সমাজের মানুষেরা অংশগ্রহণ করেছিল। অর্থাৎ যারা সমাজ দরদী মানুষ ছিলেন, যারা সমাজপ্রেমী মানুষ ছিলেন, তারা কিন্তু এই পৈতা পড়া আন্দোলনটার তীব্র বিরোধিতা করেছিলেন এবং তারা পৈতা ফেঁকো আন্দোলন শুরু করে। তো ইয়ার চেয়ে বড় ঘটনা আর কি হইতে পারে, যে তখনকার দিনেও কুর্মী সমাজের মানুষের মধ্যে সচেতনতা কতটা ছিল। কিছু মানুষ সামান্য কিছু প্রলোভনে পা দিয়ে তারা যখন ক্ষত্রিয় হইতে গিয়েছিল, তখন তার প্রতিবাদ কিন্তু এই ছোটনাগপুরের বুকে, এই মানভূমের বুকে কিন্তু কুর্মী সমাজের মানুষেরা করেছিল। তো এই ঘটনাটা নিয়ে তো কেউ কিছু বলবে নাই, এইটার ব্যাখ্যাও তো কোনো মঞ্চ থেকে হয়তো তোমরা কেউ শুনো নাই। লিপাইনা মোড়ে যে এই পৈতা ফেঁকো আন্দোলন শুরু হয়েছিল বা বিরাট বড় সম্মেলন হয়েছিল কুর্মীদের, যেটার মূল উদ্দেশ্য ছিল পৈতা ফেঁকো আন্দোলন। তো যাই হোক, এবার তারপরের বিষয়ে আসি। তাহলে বুঝলে কুর্মীদের ক্ষত্রিয় আন্দোলন মানে পৈতা পড়া আন্দোলন এবং পৈতা ফেঁকো আন্দোলন নিয়ে। ইয়ার পরে চলে আসি দ্বিতীয় বিষয় নিয়ে, যে কুর্মীরাই কি তখন শুধুমাত্র কুর্মী জাতিটাই কি ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল, আর কি কোনো জাতি বা আদিবাসী গোষ্ঠী করে নাই? তো করেছিল। তাদের মধ্যে কারা ছিল গুরুত্বপূর্ণ? আরও একটা না, সাঁওতাল সমাজ। সাঁওতাল সমাজ, এই সাঁওতাল সমাজের মধ্যে, সাঁওতাল আদিবাসীদের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা আমরা লক্ষ্য করি। যেমন কুর্মীদের মানভূমে হওয়া ঘটনা, মানভূমের কাগজ জুড়িতে হওয়া ঘটনা 1929 সালে, ঠিক সেই রকম দেখা যায় 1928 সালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চেমেংজুড়ি বলে একটা জায়গা রয়েছে। চেমেংজুড়ি জায়গাটা কিন্তু সবাই নোট করে রাখবে। চেমেংজুড়িতে সাঁওতাল আদিবাসী সমাজের একটা বিরাট মহাসভা অনুষ্ঠিত হয়েছিল, বিশাল বড় মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সভাতে দেখা যায় শুধুমাত্র চেমেংজুড়িয়েই নয়, কলিকাপুর, দামপাড়া, শিলদা, বাঢ়াগড়া, কুচুংপিড়, পাওড়া, আসানবনি, ময়ূরভঞ্জ, ডুমরাপি, হলুদপুকুর, পোড়াহাট স্টেট, এই সমস্ত এলাকা থেকে কিন্তু সাঁওতাল সমাজের মানুষেরা বা তৎকালীন যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে। এবং এই সম্মেলনে কি বার্তা দেওয়া হয় জানো? যে আজ থেকে সাঁওতাল সমাজ কি লিখবে না, জাতির জায়গায় তারা ক্ষত্রিয় লিখবে, জাতির জায়গায় তারা ক্ষত্রিয় লিখবে, এবং পদবীর জায়গায় তারা রায় শব্দটার উল্লেখ করবে। কি শব্দটা? রায় শব্দটার। তো কোথাও না কোথাও চেমেংজুড়ি মহাসম্মেলনও কিন্তু সাঁওতাল সমাজ ক্ষত্রিয় হওয়ার যে বলা যেতে পারে একটা ডাক, সেই ডাকটা কিন্তু দিয়েছিল। তো বলে রাখি, এর মধ্যে সমগ্র সাঁওতাল সমাজ লয়, যেমন কুর্মীদের মধ্যে সমগ্র কুর্মী সমাজের মানুষেরা অংশগ্রহণ করে নেয়, ঠিক এইটাও কিন্তু সেম ঘটনা। এইটাতেও কিন্তু সমগ্র সাঁওতাল সমাজের মানুষ, সমগ্র ছোটনাগপুরের সাঁওতাল সমাজের মানুষ কিন্তু অংশগ্রহণ করে নাই। এই যেই সমস্ত এলাকাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেই এলাকার যারা সদস্য ছিলেন মূলত তারাই কিন্তু এই মহাসম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তো এটা একটা বড় ঘটনা। এছাড়াও আরও একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কোথায় ঘটে না, মালদায়। মালদায় জিতু সাঁওতাল, যিনি হিন্দু ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে, গুরুত্বপূর্ণ নামটা কিন্তু জিতু সাঁওতাল, যিনি হিন্দু ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে একটা নতুন ধর্মপ্রচার যিনি শুরু করেছিলেন, সেই ধর্মটার নাম রেখেছিলেন সত্যম শিবম। এবং পরবর্তী সময়ে দেখা যায় জিতু সাঁওতালের নেতৃত্বেই 1932 সালের মালদার যে আদিনা মসজিদ রয়েছে, সেই আদিনা মসজিদ, পান্ডুয়ার যে আদিনা মসজিদ রয়েছে, সেই আদিনা মসজিদ দখলের ডাক দেন। এবং সেই মসজিদ দখল করার সময় গুলি মেরে জিতু সাঁওতালকে নির্মমভাবে হত্যা করা হয়। তো সাঁওতাল সমাজের ইতিহাসও কিন্তু এই দুটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা। তো যারা কুর্মীদের নিয়ে বলে থাকে, তো তাদেরকে বলে রাখি যে শুধুমাত্র কুর্মী সমাজের কিছু অংশের মানুষ ক্ষত্রিয়করণের প্রলোভনে পা দেয় নাই, শুধুমাত্র কুর্মীরাই, ছোটনাগপুরের অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু এই ক্ষত্রিয় হওয়ার প্রলোভনে পা দিয়েছিল। তো এই হলো সাঁওতাল সমাজের কথা। এরপর চলে আসি ভূমিজ। ভূমিজদের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, সেটা হলো 1935 সালে দীনবন্ধু সিং সর্দার। 1935 সালে দীনবন্ধু সিং সর্দার নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম। দীনবন্ধু সিং সর্দারের নেতৃত্বে একটা বিরাট বড় সম্মেলন হয়। সেই সম্মেলনটা হয়েছিল চিলামাতে।
সেখানেও ভূমিজ সমাজের অনেক মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং এখানেও কিন্তু তারা কি মন্তব্য করেছিলেন যে তারা এই এলাকার আদিবাসীদের সাথে দীর্ঘদিন ধরে বসবাস করে করে ভূমিজদের যে কালচার বা ন্যাগনীতি রয়েছে সেই কালচাররা তারা ভুলে যাচ্ছে এবং আদিবাসীদের মতো তারা কি করেছে না রীতিনীতি পালন করছে। কিন্তু ভূমিজরা কারা না ভূমিজরা হলো আসলে হিন্দু। ভূমিজরা হিন্দু, তারা আজ আদিবাসীদের সংস্পর্শে এসে কী করছে না তারা তাদের সংস্কৃতি পরবপালি তারা ভুলে গেছে। তাই এই মঞ্চ থেকে একটা ডাক দেওয়া হয়, এইবার থেকে কিন্তু ভূমিজ সমাজ আর হাড়িয়া মদ এছাড়াও বিশেষ করে মুরগা খাওয়া, তারপরে যেটা বলে হাল বাহা, এই সমস্ত বিষয় থেকে তারা পুরোপুরিভাবে দূরে থাকবে। অর্থাৎ এইখানে কিন্তু দীনবন্ধু সিং সর্দারের নেতৃত্বে বলা যেতে পারে একটা যে ক্ষত্রিয়করণের যে একটা ডাক, সেই ডাক কিন্তু দেওয়া হয়েছিল। তো এই দুটো ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে চলে আসে আরও একটা সমাজকে নিয়ে, ওরাঁও। ওরাঁও সমাজের মধ্যে যে ঘটনাটা সবচেয়ে বেশি প্রচলিত এবং চর্চিত রয়েছে তার মধ্যে রয়েছে 1914 থেকে 1919 সালের টানা ভগত আন্দোলন। যাত্রা ওরাঁওয়ের নেতৃত্বে সমগ্র ছোটনাগপুর জুড়েই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং এই আন্দোলনটাও কিন্তু একটা বিরাট বড় আকার ধারণ করেছিল এবং এই আন্দোলনের মাধ্যমেও একটা বার্তা বিশেষ করে দেওয়া হয়েছিল টানা ভগত আন্দোলনের মাধ্যমে, যে আদিবাসী সমাজ এবার থেকে কিন্তু পশু বলি, মাংস তারা ভক্ষণ করবে নাই, জীব হত্যা আর এছাড়াও হাড়িয়া দারু এই সমস্ত তারা সেবন করবে না। এবং পরবর্তী সময়ে দেখা যায় যে টানা ভগত আন্দোলনকে বাধিয়ে যাত্রা ওরাঁও নাম, মানে টানা ভগত আন্দোলনের পরেই দেখা যায় যাত্রা ওরাঁও, অর্থাৎ যিনি এই টানা ভগত আন্দোলন শুরু করেছিলেন, যাত্রা ওরাঁওয়ের নাম যাত্রা ভগত এবং তুরিয়া ওরাঁও কা নাম তুরিয়া ভগত পাড়া। এবং পরবর্তী সময়ে দেখা যায় যে এই সম্মেলন বা এই যে আন্দোলন টানা ভগত আন্দোলন যে শুরু হয়েছিল সেই টানা ভগত আন্দোলনও কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তো এই ছিল মূলত কুর্মীদের একটা ক্ষত্রিয়করণের আন্দোলন, সাঁওতাল সমাজের আন্দোলন, আবার ভূমিজ সমাজের আন্দোলন, আবার ওরাঁও সমাজেরও আন্দোলন। তো যারা শুধুমাত্র বলে থাকে যে কুর্মীরাই ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল, তার জন্যই কুর্মীরাকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে আমার তাদের কাছে আজ একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে তৎকালীন সময়ে তো শুধুমাত্র কুর্মীরাই আন্দোলন করে নাই, তাহলে সাঁওতাল সমাজেরও একটা অংশ আন্দোলন করেছিল, ভূমিজ সমাজেরও একটা অংশ আন্দোলন করেছিল, ওরাঁও সমাজেরও একটা অংশ আন্দোলন করেছিল, তাহলে তাদেরকে কেন এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করেছে? তাদেরকে কি কারণে বাদ দেয় নাই? যদি ক্ষত্রিয়করণেই যদি মূল কারণ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র কুর্মী জাতিটাই কেন বাদ পড়ল? এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠা উচিত সবার মনে। যারা আজ আমার ভিডিও থেকে শুরু করে বিভিন্ন কুর্মী সমাজের মানুষের ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট বা মন্তব্য করছে যে কুর্মীরা ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল বলেই কুর্মীরাকে এসটির তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমার আজকে তাদের কাছে বিশেষ প্রশ্ন বা এই প্রশ্নটা রইল তাদের কাছে, যে শুধুমাত্র তাহলে কুর্মীরা তো করে নাই, সাঁওতাল সমাজও করেছিল, ভূমিজ সমাজও করেছিল, ওরাঁও করেছিল, তাহলে তাদেরকে কেন বাদ দেওয়া হলো না, শুধুমাত্র কুর্মীরাকে কেন বাদ দেওয়া হলো? তো যাই হোক বন্ধুগণ, এটাই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো সবার জবাবের অপেক্ষায় কিন্তু আমি রয়েছি। সবাই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে যে শুধুমাত্র কুর্মীদের আন্দোলনে কি তাইলে তাদেরকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আর যদি সত্যিই তা হয়ে থাকে তাহলে বাকি জাতি বা বাকি সম্প্রদায়গুলোকে কেন বাদ দেওয়া হয়নি? এই প্রশ্নটা আমার তোমাদের সকলের কাছে রইল। আর যাদের এই সমস্ত ইনফরমেশন নিয়ে কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই তাদেরকে আমি বলবো, একবার কেন হাজারবার আমি তাদেরকে বলবো এই বইটা তোমরা পড়ো, এই বইটা পড়ো। এবং সমস্ত কুর্মী ভাইরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো এই বইটা পড়ো। এই বইটাতে কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশান দেওয়া আছে কুর্মী জাতের ইতিহাস থেকে, কুর্মীদের আন্দোলনের হিস্ট্রি এবং এই যে কী কারণে কুর্মীরাকে বাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই বইটাতে পয়েন্ট বাই পয়েন্ট চর্চা করা হয়েছে। এই বইটার নাম আরও একবার বলে রাখি, বৃহৎ ছোটনাগপুরকে আদি বুনিয়াদি, এবং বইটার লেখক হলেন সুনীল কুমার মাহাতো। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। সবাইকে জোহার, নমস্কার, জয় গোরাম।